স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। দর্শক, বরাবরের মতোই আজও দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের আলোচনায় গুরুত্ব পাবে তরুণদের জন্য আইটি খাতে অপার সম্ভাবনা, অর্থাৎ 2025 সাল কেমন হতে যাচ্ছে প্রযুক্তির জন্য, বিশেষ করে তরুণদের জন্য কি কি সুযোগ থাকছে, কোন কোন সংকট থাকছে, সংকট থেকে উত্তরণের পথই বা কি হতে পারে, সেই সব সম্ভাবনা এবং সফলতা নিয়েই কথা বলতে চাই অনুষ্ঠানের প্রথম অংশে। এবং দ্বিতীয় অংশে থাকছে 2025 সালের হাউজিং মার্কেট কেমন হতে পারে, কি ধরনের প্রত্যাশা আপনি রাখতে পারেন, আপনার প্রত্যাশা এবং প্রাপ্তির সমন্বয় কেমন হতে পারে। দুটো অংশেই দুজন বিশেষজ্ঞ অতিথি আমার সঙ্গে যুক্ত হবেন আলোচনার জন্য। দর্শক, চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে আপনারা ফোন নম্বর দেখতে পাচ্ছেন, চাইলে টেলিফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনাদের সবার জন্য উন্মুক্ত রয়েছে। TVN নিউজ নেটওয়ার্কে যদি কোনো মতামত জানাতে চান তাহলে সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন। আজকের আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকতে পারে প্রশ্নও করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে যুক্ত থাকা বিশেষজ্ঞ অতিথি। আলোচনা শুরু করব। সফটওয়্যার টেস্ট স্পেশালিস্ট রুহুল আমিন আমার সঙ্গে প্রথম পর্বের আলোচনার জন্য যুক্ত আছেন। জনাব রুহুল আমিন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। অপলা, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি এবং আশা করছি নিশ্চয়ই আপনি ভালো আছেন, এবং আপনার মাধ্যমে আজকে আমরা অনেক কিছু জানতে পারবো। ইনশাআল্লাহ, দেখা যাক। রুহুল আমিন, আইটি খাতে সম্ভাবনার কথা বলছিলাম, বিশেষ করে তরুণদের জন্য। 2025 সাল একদম বেসিক ভাবে যদি আমি শুরু করি, একদম 2025 সালে আপনি কি কি সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ অপলা, ধন্যবাদ TVN24 এবং TVN24 এর যারা দর্শক আছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন ভবিষ্যতে আমাদের প্রোগ্রাম দেখবেন ইউটিউব এবং ফেসবুকে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন ছিল তরুণদের সুযোগ এবং সম্ভাবনা 2025 সালে। অপলা, আপনি জানেন যে আইটি খাতে অপার সম্ভাবনা আছে। আইটি খাত আমাদের আজকের দিনে, এখনকার দিনে আমাদের একদম সুই থেকে শুরু করে বিমান পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের আইটি খাতের ছোঁয়া লেগেছে। শিক্ষা, চিকিৎসা, এমনকি অন্যান্য বিভিন্ন সেক্টরে, যে সেক্টরে আপনি যাচ্ছেন সেই সব সেক্টরে আমাদের আইটি খাত লাগতেছে, এবং একটা কোয়ালিটি অ্যাসুরেন্স করে আমরা আইটির বিভিন্ন দিক থেকে আমাদের ক্যারিয়ার করার সম্ভাবনা খুবই 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 উজ্জ্বল। যাদের আইটি ব্যাকগ্রাউন্ড আছে, যেমন যাদের কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং যাদের কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, সবাই কিন্তু আপনারা আইটি ক্ষেত্রে স্ব জায়গা থেকে আপনারা যুক্ত হতে পারেন এবং এটার অপার সম্ভাবনা আছে। জি, এই বিষয়টা নিয়ে আসলে অনেকের মনেই এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কিংবা আগ্রহ জাগতে পারে যে যাদের হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ড নেই তারা আসলে কিভাবে যুক্ত হবেন। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? অবশ্যই অপলা, খুবই সুন্দর প্রশ্ন। যাদের আইটি ব্যাকগ্রাউন্ড নেই তাদের, আমি এই প্রশ্নটা সবসময় পেয়ে থাকি, ভাই আমার তো আইটি ব্যাকগ্রাউন্ড নেই, আমি পড়ে এসেছি কমার্স থেকে, আমি পড়ে এসেছি আর্টস থেকে, তো আমরা কিভাবে আইটি ক্ষেত্রে যুক্ত? আইটিতে প্রচুর পজিশন খালি আছে, যেগুলো ধরেন আপনার বিএ নন টেকনিক্যাল দিক এবং টেকনিক্যাল দিক, দুইটা বিষয়। তো নন টেকনিক্যাল দিকে যদি আপনি যান তাহলে বিএ, প্রোডাক্ট ম্যানেজার, ম্যানেজারের লেভেলে অনেকগুলো জব পজিশন খালি আছে, যারা বিভিন্ন সার্টিফিকেশন করার মাধ্যমে আপনারা আইটি ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে পারেন। অন্যদিকে আরেকটা, যদি আপনি টেকনিক্যাল ফিল্ডের দিকে যান তাহলে আমি বলবো যে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বা ফুল স্ট্যাক কোয়ালিটি অ্যাসুরেন্স কোর্সটা করে, ছোট ছোট কোর্স করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা আইটিতে এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি নেওয়ার আইটির কয়েকটা সেক্টর, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, তারপরে আপনার সেলসফোর্স অ্যাডমিন, এই জবগুলির প্রচুর ওপেনিং আছে। যদি কেউ ধরেন আপনার কোড জানে না কিংবা কোডে ভয় পাচ্ছে, উইদাউট কোডিং এও চাকরি হচ্ছে এবং প্রচুর ওপেনিং আছে, যেখানে ভালো ভালো স্যালারি অফার করে থাকে। $50 পার আওয়ার থেকে শুরু করে আমি দেখেছি $75-80 পর্যন্ত পার আওয়ার পাওয়া যাচ্ছে। সেখানে কোনো কোডিং রিকোয়ারমেন্ট নাই, কিন্তু আপনাকে কিছু সার্টিফিকেশন নিতে হবে। আর সার্টিফিকেশন নেওয়ার জন্য বিভিন্ন ছোট ছোট কোর্স আছে, সেই কোর্সগুলোতে আপনি ভর্তি হতে পারেন এবং সেখান থেকে আপনি শুরু করে তারা আপনাকে হেল্প করতে পারবে, আপনাকে কিভাবে রেজিউমে বিল্ড করতে হবে, আপনার ছোট ট্রেনিং গুলা কি হবে, অর্থাৎ গ্লোবাল স্ট্যান্ডার্ডের যে ট্রেনিং গুলো আছে তাদের মাধ্যমে করে আপনি যে কোনো আইটি ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে পারেন।
জি, রুহুল আমিন, এই বিষয়টাকে একটু স্পষ্ট করবেন কিনা, এই যে ছোট ছোট কোর্স, এই কোর্সগুলো বর্তমানে আসলে খুবই জনপ্রিয় এবং অনেকেই হয়তো করছেন এই বিভিন্ন 3 মাস 6 মাস কিংবা 1 বছর মেয়াদী এই কোর্সগুলো, এবং একেবারেই হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ডে যদি কেউ মাস্টার্স করে কিংবা ব্যাচেলার করে, এই দুটোর যে পার্থক্য, এটি আসলে জব সেক্টরে কতটুকু ভ্যারি করে? আপনি একটা বিষয় জানেন যে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এখানে, যে আইটি তে যোগদান করতে গেলে আপনার সার্টিফিকেশনের প্রয়োজন নেই। আপনার বেসিক সার্টিফিকেশন যদি নাও থাকে, যেমন আমার ব্যাচেলর ডিগ্রি নেই, অনেকেই বলে মাস্টার্স ডিগ্রি নেই, এটা কিছুই ভ্যারি করে না। আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা যদি আপনি দেখাতে পারেন, দেন আপনি যে কোনো জায়গায় আপনি আইটি তে যুক্ত হতে পারবেন সেক্ষেত্রে। এবং আপনি মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদের বাংলাদেশ থেকে তারা করে এসছে, বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করে এসছে এবং তারা মাইক্রোসফট অ্যাপেলের মতো জায়গায় তারা চাকরি করতেছে। তো আইটি তে সেলফ ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাটা আমি আগেও বলছিলাম যে আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে জানতে হবে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা জানতে পারে, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে তারা জানতে পারে। যদি না জানে তারপরেও কিন্তু তারা আইটি তে যোগদান করতে পারবে। সেক্ষেত্রে স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। যারা আইটির এডুকেশন যারা অলরেডি নিয়ে আসছে এবং যারা আইটির এডুকেশন নেবেন, পার্থক্য একটাই, তারা যা জেনে আসছে আপনাকে ওইটুকু জেনে তারপরে আইটি মার্কেটে ঢুকতে হবে। আপনাকে এর জন্য সঠিকভাবে আপনার সময়ের ব্যবহার করতে হবে, টাইমটা ইউটিলাইজেশনটার ক্ষেত্রে আপনাকে খুবই মনোযোগ দিতে হবে। এবং আপনাকে আমি যেমনটা বলছিলাম, যদি কেউ আমারে জিজ্ঞেস করে যে কতক্ষণ আমি সপ্তাহে টাইম দেব, আপনি যদি 8 থেকে 10 ঘন্টা সপ্তাহে টাইম দিতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, আই থিঙ্ক আপনি এবং এভাবে 4 থেকে 6 মাস দিতে পারেন, আমার ধারণা আইটিতে জব পাওয়া পসিবল। জি, আহ, বাংলাদেশ থেকে যদি কেউ আগ্রহী হন, যেহেতু আমেরিকার একটা ভালো দখল রয়েছে আইটি খাতে, এবং আমেরিকায় আসলে আইটি খাতের যে সম্ভাবনাগুলো রয়েছে, বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন কিংবা এখানে যারা দেখছেন, তাদের কোনো পরিবার পরিজন যদি বাংলাদেশ থেকে আইটি খাতে যুক্ত হতে চান, আমেরিকার আইটি খাতে, সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? ওয়েল, আইটি ইন্ডাস্ট্রিতে দুইটা ফ্রেমওয়ার্ক কাজ করে। একটা হচ্ছে আপনাকে অনশোর ডেভেলপমেন্ট টিম এবং অফশোর ডেভেলপমেন্ট টিম। যেমন আমি যদি আমেরিকা থেকে কাজ করতেছি, এটা হচ্ছে অনশোর টিম, যারা আমরা অফিসে গিয়ে কাজ করি অথবা বাসা থেকে কাজ করি, যে কোনোটা হইতে পারে। আমেরিকাতে আরেকটা ফ্রেমওয়ার্ক কাজ করে, সেটা হচ্ছে অফশোর ডেভেলপমেন্ট টিম। অর্থাৎ আপনি বাংলাদেশের বাহিরে, অর্থাৎ আমেরিকার বাইরে থেকেও বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং যে কোনো জায়গা থেকে আপনি সেখানে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা গভর্নমেন্টের লাগে সেটা হচ্ছে যে ইকোসিস্টেম, আইটি ইকোসিস্টেমটা যদি আমাদের দেশে বিল্ড করতে পারি আমরা, সেখান থেকে আইটিতে যোগদান করা পসিবল। ফর এক্সাম্পল ধরেন, আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন, ইন্ডিয়াতে অনেক আইটি ইকোসিস্টেম আছে। পৃথিবীর সবচেয়ে বড় আইটি ইকোসিস্টেম প্লেসটা হচ্ছে আপনার সিলিকন ভ্যালি, আপনি জেনে থাকবেন। এরপরে ইন্ডিয়াতে যদি বলেন আপনি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ টেকনিক্যাল একটা হাইটেক ইন্ডাস্ট্রি যেটা ইন্ডিয়াতে আছে হায়দ্রাবাদে, তারা বিভিন্ন কয়েকটা কোম্পানি একত্রিত হয়ে তারা নিজেরা একে অপরের সহযোগিতায় তারা অংশীদারিত্বের ভিত্তিতে তারা কাজ করতেছে। সো অফশোর ডেভেলপমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি আইটিতে কাজ করতে পারেন। এবং যারা ফ্রিল্যান্সিং এ আছে বাংলাদেশে, তারা অলরেডি খুব ভালো করতেছে, তারা সুনামের সাথে কাজ করতেছে, প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে। এখন মূল কথা হচ্ছে যে আপনি কি এখান থেকে মেইন স্ট্রিম আইটিতে আসতে পারবো, মেইন স্ট্রিম আইটিতে আসতে হলে আমাকে কি করণীয়, সেই একই বিষয়, আপনাকে আইটি স্কিল ডেভেলপমেন্টটা করতে হবে এবং সেটা আপনাকে নিজেকে করতে হবে। সেই জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা আইটি এডুকেশন দেয়, সেই আইটি এডুকেশনটা বিল্ড আপ করতে হবে। বিভিন্ন যারা আপনি আপনি যে জায়গা থেকে হন না কেন, আপনি স্কিল অথবা নন স্কিল যে সেক্টরে আপনি ঢোকেন না কেন, আমাদের যে স্টুডেন্ট গুলি আছে, যারা ফ্রেশলি গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, তারা বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রিতে আছে, তারা অ্যাপ্লাই করতে পারে যে আমরা আপনাদের সাথে ইন্টার্ন করতে চাই। ইন্টার্নশিপটা যদি করতে পারে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে আইটি ইন্ডাস্ট্রি জয়েন করতে পারে।
জি, সোশ্যাল মিডিয়া আসলে অনেক মন্তব্য আসছে। টিউলিপ জাহান তিনি আসলে স্ক্যামিং এর কথাটি বলছিলেন আসলে এই সেক্টরটা নিয়ে। আমি একটু আপনাকে বলব রুহুল আমিন, আপনি একটু যুক্ত করবেন কিনা। বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা হয়তো আগ্রহী এই দেশে কাজ করতে, সেটা কোর্স করার ক্ষেত্রে হোক কিংবা কোনো জবের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে হোক, স্ক্যামিং এর শিকার কিন্তু আসলে অহরহ হচ্ছেন। রেড ফ্ল্যাগ আসলে তারা চিনবেন কি করে? এই ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোর দিকে একটু বাড়তি নজর দিতে হবে? আমি নিজেই স্ক্যামের শিকার হয়েছে অনেকবার। হুম, হুম, আমি প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6টা কল পাই কিংবা 10টা কল পাই, হুম, হুম, যারা বিভিন্ন সময় আমাকে কল দিয়ে বিভিন্ন অফার করে থাকে। আমাকে বলতেছে যে যেমন একটা স্ক্যাম আমি বলি, রিসেন্টলি আমি পাইছি। সেটা হচ্ছে তারা আমার কোম্পানিতে তারা সফটওয়্যার বিক্রি করতে চায়, বাট তারা আমাদের কোম্পানি থেকে সেটা আমার কাছে আসছে, আমার অফিসিয়াল ইমেলে আসছে। তারা হুম, বলতেছে যে তারা আমার কাছে সফটওয়্যার বিক্রি করবে, তারা ট্রেনিং করবে, এই সেই। তো এই স্ক্যামারদের থেকে বাঁচার আমি আসলে যে ওইটা দেখি, সেটাকে নিজেকে সচেতন থাকতে হবে। হুম, হুম, আপনাকে একটা প্রতিষ্ঠানের কিছু ভ্যালু থাকে, প্রতিষ্ঠানের সুনাম থাকে, এবং প্রতিষ্ঠান থেকে কয়জন আপনাকে কেস স্টাডি করতে হবে। কেস স্টাডি করে দেখেন যে আপনাকে কোন প্রতিষ্ঠানটা সঠিকভাবে ট্রেনিং করাচ্ছে, সেই প্রতিষ্ঠানের সাথে আপনারা যুক্ত হন। সেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে হইতে পারে, অনলাইন হইতে পারে, অফলাইন হইতে পারে, ইন পার্সন ক্লাস হইতে পারে। সেই জায়গাটা থেকে স্ক্যামারদের জন্য আমি আসলে ওই যে নিজেকে সচেতন থাকতে হবে। এবং আপনি জানেন যে সাইবার সিকিউরিটিটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় হয়ে উঠছে বর্তমান সময়ে, শুধু স্ক্যামারদের কারণে। আপনাকে সাইবার সিকিউরিটিতেও কিন্তু আপনি ইথিক্যাল হ্যাকিং শিখে আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। এই জায়গাটা কিন্তু আপনার আগ্রহ জায়গা থেকে আপনি করতে পারেন। জি। একেবারেই যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, যারা আসলে প্রথম দিকে শুরু করেন, দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তারা আসলে মাঝে, মাঝে অনেকেই আছেন কিছুটা হোঁচট খেয়ে যান, কিংবা আসলে আয়ত্ত করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়। এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার জন্য কি বলবেন? আমি যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশন স্কিল। হুম, 2টা স্কিল এখানে দরকার। একটা টেকনিক্যাল স্কিল, হুম, একটা হুম, কমিউনিকেশন। টেকনিক্যাল স্কিল আপনি আরেকজনের মাধ্যমে শিখবেন, আপনাকে কেউ শিখিয়ে দেবে। বা হুম, টেকনিক্যাল স্কিল আপনাকে নিজে নিজে অ্যাডাপ্ট করতে হবে। যেমন আমার ভাষাগত দক্ষতা লাগবে। যখন আপনি একটা কর্পোরেটে চাকরি করবেন, তখন সেখানে আপনাকে ইমেল লিখতে হবে, সেখানে আপনাকে যে স্টোরি গুলো আছে, ইউজার স্টোরি গুলো আছে, সেগুলো লিখে লিখে আপনাকে টেস্ট কেস তৈরি করতে হবে। সেক্ষেত্রে ইংরেজিটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি ইংরেজিতে দক্ষ থাকেন, আপনি খুব ভালো ইজিলি অ্যাডপ্ট করতে পারেন। যেমন আইটি ইন্ডাস্ট্রিতে একটা কয়েকটা পজিশন আছে, সেটা বলি। যেমন বিজনেস অ্যানালিস্ট কমপ্লিটলি নন টেকনিক্যাল, বাট আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। আপনাকে একটা স্টোরি ডেভেলপ করার মতো, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার মতো ক্ষমতা থাকতে হবে। প্রোডাক্ট ওনার রোলটা কমপ্লিটলি নন টেকনিক্যাল রোল। তারপরে সেলসফোর্স অ্যাডমিনিস্ট্রেশন সাইটের যে রোল গুলো আছে, কমপ্লিটলি নন টেকনিক্যাল রোল। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু সার্টিফিকেট নিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সেলসফোর্স নিজেই সার্টিফিকেট দিয়ে থাকে। তো আপনি কিছু স্টাডি করে কিংবা কিছু কোর্স করে আপনি সেই কোর্সটা মানে একটা এক্সামের মাধ্যমে আপনি সার্টিফাই হতে পারেন আপনি নিজে থেকে। সেক্ষেত্রে আপনার কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগবে না, আপনি কোন জায়গা থেকে আসছেন। সায়েন্স, কমার্স, আর্টস যেটাই বলেন না কেন, আপনি সেখান থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন। কিন্তু একটাই ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে সার্টিফাইড হতে হবে। যেমন আপনাকে এডাব্লিউএস, আপনি জানেন ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং করতে হলে আপনাকে এটা অ্যামাজন থেকে অবশ্যই সার্টিফিকেট নিতে হবে। সলিউশন আর্কিটেক্টের সার্টিফিকেট নিতে হবে, অথবা প্রফেশনাল সার্টিফিকেট নিতে হবে। আর সেক্ষেত্রে আপনার যে জিনিসটা দরকার, সেটা আপনাকে স্টাডি করতে হবে। জি। আহ, আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। ট্রাম্প প্রশাসন খুব শীঘ্রই হচ্ছে ক্ষমতা হাতে নিতে যাচ্ছে, এবং ট্রাম্পের যিনি ডান হাত ইলন মাস্ক, তিনি একজন প্রযুক্তিবিদ এবং প্রযুক্তির সাথে তাদের সখ্যতা অনেক বেশি, এবং ট্রাম্পও আসলে টেকনিক্যাল সেক্টরটাকে আরো বেশি রিচ করার জন্য, আরো বেশি সমৃদ্ধ করার জন্য নানাবিধ প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক ফান্ডিং এর ব্যবস্থা করেছেন এবং অনেক পজিটিভ কথা আমরা শুনেছি। এটি আসলে আইটি খাতকে কতটুকু সমৃদ্ধ করবে, কিংবা সামনের দিকে আসলে তরুণদের জন্য বা আমেরিকার বাইরেও, আসলে আমেরিকার বাইরের দেশ থেকে যারা আসতে চান, অন্যান্য দেশের কথা যদি বলি, বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশের কথাও যদি বলি, বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের জন্য আসলে কতটা সম্ভাবনা তৈরি করবে বলে আপনি আশাবাদী? আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, এবং দর্শকরা জেনে অত্যন্ত খুশি হবে যে আম, আগামী এপ্রিলে বাংলাদেশে একটা সামিট হতে যাচ্ছে, হুম, হুম, বিজনেস হুম, সামিট ও ইনভেস্টমেন্ট সামিট। সেখানে এলন মাস্ক এবং অ্যামাজনের ফাউন্ডার এবং পেপ্যালের কো ফাউন্ডার ওনারা যোগদান করার কথা রয়েছে। ওনারা যদি সেখানে যোগদান করে,
এটা আমাদের জন্য খুবই 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 ভালো একটা ব্যাপার যে এলন মাস্ক আসার সাথে সাথে উনি ওনার চিন্তা ভাবনা অন্য লেভেলের চিন্তা ভাবনা। তো আমাদের যে স্কিল গুলি আছে আমরা যদি ওইখানে শোকেস করতে পারি, আমাদের যে এন্টারপ্রেনার আছে, আমাদের যে স্টার্ট আপ কোম্পানি গুলো আছে, সেগুলো যদি আমরা শোকেস করতে পারি তাদের কাছে যে আমরা কি চাচ্ছি, আমাদের প্রপোজালটা কি, তাদের কাছে যদি আমরা দিতে পারি, বাংলাদেশের অপার সম্ভাবনা আছে যে এখান থেকে আমরা ডেভেলপ করতে পারি আমাদের নিজেকে, আমরা চাকরি পেতে পারি। আপনি জানেন যে টোটাল আইটি ইন্ডাস্ট্রির মার্কেট ক্যাপ $26 ট্রিলিয়ন উপরে। 2032 সাল নাগাদ এটা মানে এক্সিকিউশন করা হবে। সেখানে আমরা যদি 2% মার্কেট ক্যাপ করতে পারি, আমাদের ওইখান থেকে 2% কন্ট্রিবিউশন যদি আমরা করতে পারি, আমরা $520 বিলিয়ন আমরা ইনকাম করা সম্ভব। এবং সেটা আমাদের নিজেদের আগে আসতে হবে, গভর্নমেন্টকে আগে আসতে হবে এবং আমাদের সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। সেটা যে ক্ষেত্রেই হোক, সেটা আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন, ক্লাউড ইঞ্জিনিয়ারিং করতে পারেন, সাইবার সিকিউরিটি করতে পারেন, বিজনেস অ্যানালিস্ট করতে পারেন, আপনি ফ্রিল্যান্সার হিসেবে আপনি এখানে আপনার জায়গাটা তৈরি করতে পারেন। জি। এভরিথিং ইজ পসিবল হিয়ার। রুহুল আমিন, ফেসবুকে সালমা সাকি নামে একজন বলছেন প্রাউড ডিজিটাল বিজনেস কি করা যাবে কিনা। আমি একটু, যদি আপনার ধারণা আছে কিনা জানি না, আমি একটু আপনাকে বলতে চাই যে ফেসবুক খুললেই আসলে এখন খুব স্পন্সর ভিডিও আসেন, বিশেষ করে নিউ ইয়র্কে কিংবা আমেরিকার বিভিন্ন স্টেটে খুব স্পন্সর একটা ভিডিও আসে, প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, বিশেষ করে নারীদেরকে টার্গেট করা হয় এবং বলা হয় যে ঘরে বসে যে কোনো সময় আপনি করতে পারবেন, খুব স্মার্ট অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত যেই কয়জনের সঙ্গে আমার কথা হয়েছে যারা এটার মধ্যে ইনভলভ হয়েছেন, এখন পর্যন্ত আসলে কেউ আমাকে এটার ব্যক্তিগতভাবে পজিটিভ কিছু বলেনি, সবাই তিক্ত অভিজ্ঞতার কথাই বলেছেন। এটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি এটিকে স্ক্যাম বলবেন, নাকি এটিকে আসলে কি বলা যেতে পারে? তা এটাও আমার একটা মানে আমি যারা আমার ফেসবুকও আছে, যেহেতু আমি নিজে ফেসবুক চালাই এবং আমার ফেসবুকে এই স্পন্সর করে আসে যারা ফেসবুকের পেইড মার্কেটিং এ তারা করে। আমি অনেকরে কমেন্ট করেছি, অনেকরে তাদের ইনবক্সে যোগাযোগ করার চেষ্টা করেছি যে আপনার প্রোডাক্ট কি, আপনি কি নিয়ে মার্কেটিং করতেছেন। আমি ডিজিটাল মার্কেটিং করবো, গুড ফাইন, বাট আমার কাজটা কি, আমি সেইখানে মানে কি করতে চাই, আমি কি সেল করব। ডিজিটাল মার্কেটিং বলতে আমি কিছু সেল করা বুঝি, যে ডিজিটালি আমি সেল করবো, ই কমার্সে বুঝি। কিন্তু তারা আমাকে কি বলে নাই, তারা আমাকে বলে 3 মাস ট্রেনিং করতে হবে, তারপরে আপনি বুঝবেন, আমাকে $10,000 দিতে হবে। তো আমি বললাম যে আমি আপনাকে কেন $10,000 দেবো? $10,000 যদি আমার থাকে তাহলে আমি নিজেই তো ব্যবসা শুরু করতে পারি। হ্যাঁ, কিন্তু আমার কাছে এই এই ব্যাপারটা মানে আমি নিজেও খুব কনফিউজড। আমি নিজে জানি না যে স্ক্যাম। আর অনেক বাঙালিদের দেখছি ওনারা ভালো ভালো পজিশনে, সবাই মোটামুটি আমেরিকার বিভিন্ন স্টেট থেকে কিংবা কানাডা থেকে বলছে যে আমি ভালো পজিশনে আছি, পাশাপাশি আমি একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার। বাট হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল মার্কেটিং ওনার? খুলে বলে না। এটা আমি আসলে বলবো যে আমার দৃষ্টিতে এটা স্ক্যাম। জি। এবং এখন পর্যন্ত আসলে যারা এটার মধ্যে ইনভলভ হয়েছেন, টাকা ইনভেস্ট করেছেন, সবাই কিন্তু আসলে এসে নেগেটিভ রিভিউ দিয়েছেন। সালমা সাকি আপনাকেও বলছি এবং আসলে পাশাপাশি যারা শুনছেন সবাইকে বলছি, যে কোনো জায়গায় আসলে টাকা ইনভেস্ট করার আগে আরো একটু চিন্তা ভাবনা করে করা উচিত। আজকের মতো সময় শেষ হয়ে গেছে, নাহলে আমরা আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারতাম। নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা আপনার সাথে আবারও যুক্ত হবো, আরো অনেক তথ্য আপনার কাছ থেকে জানার আছে। অসংখ্য ধন্যবাদ। যুক্ত করতে চাই, আমি একটা জিনিস যুক্ত করতে চাই। আপনি যেখানে যান না কেন একটু সতর্ক থাকবেন, যে প্রতিষ্ঠানে যান না কেন একটু সতর্ক থাকবেন, তাদের কেস স্টাডি করে তারপরে আপনার সময় এবং টাইম দুটো ইনভেস্ট করবেন। সময়, টাইম এবং টাকা দুটো ইনভেস্ট করবেন। আশা করি আপনারা সবাই মানে এই অনুষ্ঠান দেখে উপকৃত হবেন। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আপনাকেও। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। 2025 সালের হাউজিং মার্কেট থেকে প্রত্যাশা, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা এখন চলবে। আলোচনার জন্য আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন হাওয়ার্ড হানা রিয়েল এস্টেট WNY ইনকের সেলস অ্যাসোসিয়েট মোহাম্মদ আহসান। মোহাম্মদ আহসান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আমরা 2025 সালের হাউজিং মার্কেট নিয়ে কথা বলবো। 2025 সালে আসলে ক্রেতাদের জন্য কেমন হতে যাচ্ছে মার্কেট, আপনার অ্যাসেসমেন্ট শুনি। আমি মনে করি 2025 সাল আমাদের বায়ারদের জন্য একটা স্থিতিশীল মার্কেট হবে। আপনারা জানেন যে গত লাস্ট
গত কয়েক বছরে যদি আপনারা দেখতে থাকেন যে ইন্টারেস্ট রেট কখনো কমছে, কখনো কখনো আবার আপ এন্ড ডাউন এরকম ছিল। বাট কামিং ইয়ার, এই বছর আমি মনে করি আমাদের ইন্টারেস্ট রেটটা মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে এবং বায়াররা কনফিডেন্টলি ওনারা ওনাদের বাড়ি কেনার ক্ষেত্রে আরো চিন্তা করতে পারবে। আরেকটা বিষয় হলো যে আমাদের ন্যাশন ওয়াইড যদিও ইনভেন্টরি আমাদের শর্ট আছে বিকজ অফ বিভিন্ন কারণে আছে, নতুন বাড়ি আসতেছে স্লোলি এবং ডিমান্ড বেশি। বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের ইন্টারেস্ট রেট স্থিতিশীল থাকার কারণে বায়ারদের মধ্যে আতঙ্কটা কম থাকতেছে, আর মোর সাপ্লাই আসার কারণে বায়ারদের আরো অনেক চয়েস থাকবে। যদিও প্রাইস কিন্তু কমবে না, আমরা এক্সপেক্ট করতেছি এভারেজ আপ টু 4% প্রাইস ইনক্রিজ হবে এবং আরো মোর অ্যাক্টিভিটিস হবে। যদিও স্টিল আমাদের সাপ্লাই এখনো শর্ট আছে। জি, 2025 সাল ক্রেতাদের জন্য কেন উপযুক্ত? আপনি আসলে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবেন? আমি যে বিষয়টা সেটা মনে করতেছি সেটা হলো যে আপনি যদি একটু পিছনের দিকে তাকাইতে থাকেন, যেমন 2020 থেকে 22 কোভিড এর সময় ইন্টারেস্ট রেট কিন্তু অনেক কম ছিল, লাইক 2.5 or 3%। তখন মার্কেটে যে অবস্থা ছিল, সেই ইন্টারেস্ট রেট কমার সাথে সাথে আমাদের বায়ারদের জন্য সেটা অবশ্যই ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। কারণ হলো যে মার্কেটের বাড়ির প্রাইস কিন্তু অনেক বেশি জাম্প করছিল এবং বায়ারদের যে বিডিং ওয়ারের সাথে বাড়ি কিনতে হয়েছে। বাট 2023 সালে আইসা আমরা দেখলাম যে আবার ইন্টারেস্ট রেট 3% থেকে 6% চলে গেছে। তো এই যে একটা অস্থিতিশীলতা, সেটা মার্কেটে বায়ার ক্ষেত্রে অনেক ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করছে যে আসলে কি প্রাইসটি কি আবার কমবে না আবার বাড়বে। আবার 2024 সালে আপনি দেখেন ইন্টারেস্ট রেটটা একবার কিন্তু কম ছিল, আবার জাম্প করে আবার দেখেন এখন আমাদের নতুন যে গভর্নমেন্ট আসতেছে, যার কারণে আমাদের ইকোনমি এখন স্ট্রং, জব মার্কেট আপনি জানেন ডিসেম্বরের যে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক কমে গেছে এবং পাশাপাশি নতুন অনেক জব ক্রিয়েট হয়েছে, যার কারণে ইন্টারেস্ট রেটটা কিন্তু এখন কমতেছে না। বাট আমরা যেটা এক্সপেক্ট করতেছি নতুন গভর্নমেন্টের যে পলিসি আসবে, সেখানে আপনার ইন্টারেস্ট রেটটা মনে হয় না যে আর আপ এন্ড ডাউন এরকম থাকবে, হয়তো 50 সেন্ট 25 সেন্ট হয়তো আপ এন্ড ডাউন, লাইক একটা নিয়ারলি লাইক 7% এর 6.5-7% মতো থাকবে। এই জন্যই আমরা মার্কেটটাকে স্থিতিশীল বলতেছি। অন দ্য আদার হ্যান্ড আমাদের সাপ্লাই কিন্তু আমরা ধারণা করতেছি যে এই বছর আরো অনেক 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 নতুন লিস্টিং আমরা পাবো, যার জন্য বায়ারদের অনেক চয়েস থাকবে। জি, এখন তো আমরা জানুয়ারিতে আছি। এখন হাউজিং মার্কেট নিয়ে আসলে যারা কাজ করতে চান কিংবা ক্রেতারা যারা রয়েছেন, তাদেরকে আপনি আসলে সামনের দিনগুলোতে আসলে কিভাবে আগানোর জন্য পরামর্শ দিবেন? আমি মনে করি জানুয়ারি আমরা যে যে সময় এখন আছি, এই সময়ে অনেক সেলার আছে যারা মনে করতেছে যে স্প্রিং অথবা সামার টাইমে তারা হয়তোবা অনেক ক্রেতা পাবে, যার কারণে তারা বেশি লাভবান হবে। ওই চিন্তা করে অনেক সেলার কিন্তু তারা মার্কেটে বাড়ি দিচ্ছে না, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও আমি দেখতেছি। কিন্তু এখন যে বাড়িগুলো মার্কেটে আসতেছে, এটা সেল করতেছে কারা? অনলি সিরিয়াস যে সেলার, ওনারাই বাড়িগুলো মার্কেটে দিতেছে, যার কারণে আপনার বায়ার তাদের নানান রকমের অপরচুনিটি থাকে। যেমন আপনি আলোচনার মাধ্যমে আপনি প্রাইসটাকে আপনার সামর্থ্যের মধ্যে নিয়ে আপনি কিনতে পারতেছেন। আপনার নানান রকমের অপরচুনিটি আপনি নিতে পারবেন, যেমন সেলার কনসেশন। অনেকে আছে দেখা যাচ্ছে যে ডাউন পেমেন্ট শর্ট আছে, ক্যাশ টাকা একটু শর্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনি বাড়ির প্রাইসিং এ অফার দেওয়ার সময় সেলার কনসেশন অপশনটা ইউজ করে কিছু ক্যাশ আউট করে আপনি সেই ফান্ডটাকে ক্লোজিং কস্ট হিসাবে ইউজ করতে পারবেন। কিন্তু যখন আপনি সামার অথবা স্প্রিং টাইমে যখন অনেক বায়ার মার্কেটে থাকবে, যদিও আপনার সাপ্লাই থাকবে,
তখন কিন্তু আপনাকে অনেক কম্পিটিশন ফেস করতে হবে। এক একটা বাড়িতে দেখা যাবে 30টা 40টা ইভেন 50টা অফার পড়বে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সেই সেলার কনসেশন অপশন, আপনার সেলারদের সাথে কোনো ধরনের কন্ডিশন আপনি যেতে পারবেন না। ইভেন ওই সিচুয়েশনে দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টটা পাওয়ার জন্য আপনাকে ওভার অফার দিতে হবে, আপনার হোম ইন্সপেকশন অ্যাভয়েড করতে হবে। এক কথায় আপনাকে নানান রকমের অপশন অ্যাড করে আপনার অফারটাকে অ্যাট্রাকটিভ করতে গেলে আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেমন আপনি হয়তোবা বাড়িটা কেনার ক্ষেত্রে আপনি বলতে হবে বা অপশন দিতে পারেন যে সেলারকে যে তুমি বাড়ি কেনার পরে আমি তোমাকে 1 মাস ফ্রি থাকতে দেবো। এই ধরনের নানান ধরনের এক্সট্রা বেনিফিট সেলারকে দিতে হবে আপনি একটা বাড়ি কন্ট্রাক্ট করতে হলে। তো জানুয়ারি আমি মনে করি এটা বেস্ট টাইম। আপনারা যারা বাড়ি কেনার প্ল্যান করতেছেন, ডু ইট রাইট নাও। এখনই আপনারা আপনাদের লোন অফিসার কথা বলে আপনাদের বাইং ক্যাপাসিটির মধ্যে যেটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন সেটার ভিতরে এখনই বাড়ি কিনেন, আপনারা ওয়েট করবেন না। এটাই হলো আমার সাজেশন যারা বাড়ি কেনার চিন্তাধারা করতেছেন। জি, মর্টগেজ রেট কেমন হবে বলে আপনি প্রত্যাশা করছেন? মর্টগেজ রেটটা আমরা এখন যেটা ধারণা করতেছি, বিভিন্ন অ্যানালাইসিস যে রিপোর্ট গুলো আসতেছে, নিয়ারলি 7% থাকবে এবং এটা একটা স্টেডি পর্যায়ে থাকবে বলে আমরা আশা করি। এর কারণ হলো যে আপনার নতুন যে গভর্নমেন্ট আসতেছে তাদের বিভিন্ন ধরনের পলিসির কারণে আপনার অলরেডি আমরা সেই ইন্ডিকেশনটা পাইতেছি। তারা তাদের ক্ষমতাটা নেওয়ার আগে থেকে আমরা ডিসেম্বরে আমরা সেটার ইন্ডেক্স আমরা দেখতেছি যে এখানে জব ক্রিয়েশন হচ্ছে এবং আমরা আশা করি আমাদের স্ট্রং জব মার্কেট হবে, এবং যার কারণে যদিও বাড়ি প্রাইস বেশি তারপরও বায়ারদের বাইং ক্যাপাসিটি বাড়বে স্ট্রং জব মার্কেট এবং স্ট্রং ইকোনমির কারণে। জি, অনেকেই তো আছেন যারা 4.5 থেকে 5% সুদের হারে মর্টগেজ নেয়ার জন্য অপেক্ষা করছেন। তাদের জন্য আসলে কি ধরনের মেসেজ দিবেন কিংবা তাদের জন্য কি পরামর্শ থাকবে? আমি মনে করি ওই ধরনের সিচুয়েশনের জন্য আপনাকে হয়তোবা অনেকদিন অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা করতে 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 আপনার বাড়ির দাম বেড়ে যাবে। আপনার সেক্ষেত্রে আপনার যে এখন হয়তো আপনি যে প্রপার্টিটা হয়তো 300,000 এ আপনি এক্সপেক্ট করতেছেন, যে আপনি মর্টগেজ রেট ইন্টারেস্ট রেটটা যদি কমে 4.5 অথবা 5 এ আসবে তখন আপনি বাড়ি কিনবেন। তখন এই 300,000 এর বাড়িটা আপনাকে হয়তো 350,000 এ কিনতে হতে পারে। তো দ্য বেস্ট থিং হবে আপনি সেই মর্টগেজের যে রেটটা কমবে ওই সেই আশাটা না করে আপনি বাড়ি কেনার জন্য আপনাকে আমি মনে করি আপনি যদি প্ল্যান করেন এখনই আপনি বাড়ি কিনবেন, এবং আপনার সেই অপেক্ষা করাটা আমি মনে করি না এটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ হলো আপনার যতই দিন যাচ্ছে আমাদের ততই ডিমান্ড বাড়তেছে, সাপ্লাই সেই হিসেবে আসতেছে না। এটা ন্যাশন ওয়াইড আমাদের বিভিন্ন কারণে নতুন বাড়ি আসতেছে না, যদিও স্লোলি আসতেছে। কারণ হলো যে আপনার এখানে অনেকগুলা বিষয় থাকে। যারা বিল্ডার তারাও তো এই বাড়িগুলা বিল্ড করবে লাভের জন্য। আপনি দেখতেছেন যে ইন্টারেস্ট রেটটা হাই, তো সেক্ষেত্রে তাদের কস্ট বেড়ে যাচ্ছে। ইভেন বিল্ডিং ম্যাটেরিয়াল যারা কনস্ট্রাকশনের সাথে রিলেটেড, আপনি একটু খোঁজ খবর নিলে বুঝতে পারবেন 4 বছর আগে যে ম্যাটেরিয়ালস কস্ট ছিল এখন কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো যারা বিল্ডার্স তারা বাড়িটা করার জন্য আপনার এক ইন্টারেস্ট রেট বেশি, 2 বিল্ডিং ম্যাটেরিয়ালস কস্টটাও অনেক বেশি, এবং আপনার আরো অনেক কিছু আপনার সামনে আমাদের জন্য আরো অনেক ধরনের নতুন গভর্নমেন্টের যে যারা যে যখন ক্ষমতা নিবে তাদের নতুন পলিসি এফেক্ট করবে। সেক্ষেত্রে আরো কয়েকটা বিষয় এখানে এখনো জড়িত, যেমন আপনার তারা যে ইমিগ্রেশন যে পলিসি এটার উপর একটা বড় ধরনের ইম্প্যাক্ট করতে পারে নতুন বাড়ি বিল্ড করার ক্ষেত্রে। এর কারণ হলো নতুন গভর্নমেন্ট ডেফিনেটলি তারা বর্ডারটা সিল করবে এবং হয়তোবা ইলিগাল ইমিগ্রেন্টদের তারা অ্যারেস্ট করে পুশব্যাক করতে পারে। তো সেই ক্ষেত্রে হবে কি আমাদের যে কনস্ট্রাকশন রিলেটেড অ্যাবাউট
30% লেবার ফোর্স কিন্তু ইমিগ্রেন্ট। এখন এই যে বর্ডার সিল করার পরে যে লেবার যে শর্টেজ হবে সেই ক্ষেত্রে আপনার কাজের ধীরগতি থাকবে, তার মানে ওয়ান টাইমে আপনার বাড়ি যেভাবে আসতেছে নতুন বাড়িগুলো সেটা আরো স্লোলি আসবে এবং কস্টটা বেড়ে যাবে। তো সবকিছু মিলেই আপনার আমি মনে করি আপনাকে বাড়ি কেনার ক্ষেত্রে আপনারা ওয়েট না করে এখনই আপনি বাড়ি কেনার চিন্তাধারা করেন। আপনাদের অনেকেই আমি মনে করি যারা বিশেষ করে ফার্স্ট টাইম হোম বায়ার, ওনারা অনেক কিছুর মধ্যে দ্বিধাদ্বন্দ্বে থাকে কি আমি কি কোথায় থেকে শুরু করব, আমি কি আসলে কোয়ালিফাইড কিনা। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনাদের জন্য গভর্নমেন্ট অনেক ধরনের প্ল্যান আছে যাতে করে আমেরিকান যে ড্রিম একটা বাসা কেনার জন্য সেই গভর্নমেন্টের নানান রকমের পলিসি আছে। ইভেন এফএচএ প্রোগ্রামে আপনি 3.5% বাড়ি কিনতে পারতেছেন। বিয়েতে আপনার নানান রকমের সেলার কনসেশন ইউজ করা যায় ম্যাক্সিমাম অ্যামাউন্টটা। তারপরে ইউএসডিএ তে আপনার ডাউন পেমেন্ট দিতে হয় না। তো ইভেন সেলফ এমপ্লয়মেন্টের জন্য আরো অনেক ধরনের প্ল্যান আছে। আপনারা হয়তোবা কেউ হয়তো জানেন অথবা কেউ হয়তো এখনো জানেন না, আপনারা 1 ইয়ার ট্যাক্স রিটার্ন দিয়েও বাড়ি কিনতে পারবেন। তো আপনাকে এই সব ইনফরমেশনের জন্য আমি মনে করি আপনাদেরকে লেন্ডারের সাথে যোগাযোগ করতে হবে ফাইন্যান্সের ক্ষেত্রে। যদিও আমরা রিয়েল এস্টেট এজেন্ট, আমাদের কাজ হচ্ছে একটা ট্রানজেকশনটাকে কোঅর্ডিনেট করা। আমরা হলাম এই টিমের মেইন রোল আমরা প্লে করি। তো আপনাদের যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে কানেক্ট করে দিব মর্টগেজ ল্যান্ডারের সাথে। যে কাজটাই আপনাদের যে ইনফরমেশন আপনার দরকার আমরা আপনাদেরকে যে কোনো ইনফরমেশন দিতে পারবো, আপনাদেরকে প্রপারলি গাইড করে। আপনি হয়তোবা 6 মাস পরে কিনবেন অথবা নেক্সট ইয়ারে কিনবেন, কোনো প্রবলেম নাই। আপনারা এখন থেকে প্রস্তুতি নেন, আপনাদের শুধু ইনফরমেশন জানা দরকার, আপনাদের প্রস্তুতি নেবেন। আপনারা যত দিন যাচ্ছে আপনার হাউজিং কস্টটা বেড়ে যাচ্ছে। তো আপনারা যেটা 2 বছর পরে করবেন এখন থেকে প্ল্যান করলে আপনাদের হয়তোবা আপনারা আরো আগেই বাড়ি কেনার ক্ষমতা হবে। তো এই জন্য আপনাদেরকে আমরা মনে করি আপনারা যে এলাকায় থাকেন না কেন লোকাল লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ রাখবেন। যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা আমাদেরকে পাবেন, আমরা আপনাদেরকে সেই সার্ভিস দিতে পারবো। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদেরকে কল দেওয়ার জন্য কোনো ইনফরমেশনের জন্য ইভেন আপনি বাড়ি কেনার ক্ষেত্রেও আপনার যে অপরচুনিটি আছে আমাদেরকে কোনো পেমেন্ট এখন করতে হয় না অ্যাডভান্স। আমরা যখন একটা ট্রানজেকশন কমপ্লিট হয় তখন আমরা আমাদের সেই কমিশনটা আমাদের চেকটা আমরা পাই। তো সেই ক্ষেত্রে আপনাদের উইদাউট এনি কস্ট আপনি যে কোনো ইনফরমেশন পাচ্ছেন। আপনার সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্টরা সবসময় প্রস্তুত আছি। জি, একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, দর্শক প্রশ্ন হ্যালো। করুন। জি, নো ইনকাম চেকিং এ কি বাড়ি কেনার প্রসেসটা কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি হলাম লাইসেন্স রিয়েল এস্টেট সেলস পারসন। আমার কাজ হচ্ছে যে আপনাকে বাড়ি খুঁজে দেওয়া বা আপনার পছন্দের বাড়ি কন্ট্রাক্টে নেওয়া এবং ট্রানজেকশনটা কমপ্লিট করা। আর ফাইন্যান্সের বিষয়টা এটা কমপ্লিটলি মর্টগেজ ল্যান্ডার, মর্টগেজ ব্রোকার, মর্টগেজ লোন অফিসার তারা আপনাদেরকে প্রপারলি গাইড করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে যে নো ইনকাম যে লোনগুলা, সেই লোনগুলোর জন্য আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সরাসরি একজন মর্টগেজ ব্রোকার অথবা লেন্ডার অথবা যে কোনো আপনার লোকাল ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। বাট আমি মনে করি আপনার আর মোর ডিটেলস ইনফরমেশনের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, আমরা আপনাদেরকে কানেক্ট করে দেব। ধন্যবাদ। মোহাম্মদ হাসান, আপনার কাছে কি মনে হয় যে নতুন প্রশাসন কি এই বছরে হাউজিং মার্কেটে প্রভাব ফেলবে? ডেফিনেটলি গভর্নমেন্টের পলিসির উপরেই রিয়েল এস্টেট মার্কেট অনেকাংশই এফেক্ট করে। যেমন আপনার তারা স্ট্রং জব মার্কেট যখন থাকবে তখন দেখা যাবে যে আপনার
ইন্টারেস্ট রেটটা সেটা তখন কিন্তু তারা কমাবে না, সেটা একটা বিষয়। অন দ্য আদার হ্যান্ড আবার যখন আপনার জব মার্কেট স্ট্রং ইকোনমি হবে তখন কিন্তু যারা বাড়ি কিনবে তারাও কিন্তু তাদের কনফিডেন্টলি তাদের বাইং ক্যাপাসিটিও বেড়ে যাবে। আবার যারা বিল্ডার্স তাদেরও নানান রকমের সুযোগ সুবিধার বিষয় থাকে, যেমন আপনার তাদের ট্যাক্স কার্ড, তারা কি ধরনের নিউ বিল্ডার হিসাবে কি ধরনের বেনিফিট তারা ট্যাক্স কার্ড পাবে, সেটা একটা পয়েন্ট। আরেকটা বিষয় হলো যে আমি একটু আগে যেটা আপনার সাথে আলোচনা করছিলাম যে ইমিগ্রেশন পলিসি সেটাও আপনার লেবার মার্কেটে কনস্ট্রাকশন রিলেটেড যে লেবার মার্কেট সেই মার্কেটের উপর এফেক্ট করবে, আপনার কস্ট উঠানামা করতে পারে, কস্টটা বেড়ে যেতে পারে। আপনার নানান রকমের গভর্নমেন্টের রুল রেগুলেশন যেটা হাউজিং মার্কেটকেও আপনার এফেক্ট করবে। তো মোস্টলি আপনার যেই আমি মনে করি মর্টগেজ ইন্টারেস্ট রেট অ্যান্ড ইকোনমি পুরোপুরি একটার সাথে আরেকটা রিলেটেড। যখনই আপনার মর্টগেজ ইন্টারেস্ট রেটটা কমবে তখনই আপনার মোরস বায়ার মার্কেটে থাকবে। জি, আমরা আজকে আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। মোহাম্মদ আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, টিভিএন সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।